হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, আমি নীলা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলাটা আমাদের মেয়েদের প্রচণ্ড তাড়াহুড়োর একটা সময়। সকালবেলার থেকে এতটা তাড়াহুড়ো পড়ে যাচ্ছে, আর গরমের মধ্যে গরমও লেগে যাচ্ছে। তো গরম লেগে যাওয়ার কারণে শরীর কিন্তু প্রচণ্ডই ক্লান্ত হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যায়। মানে কতটা ক্লান্ত হয় মানে বলে বোঝাতে পারবো না। মানে এত ক্লান্ত লাগছে, একটু কাজ করছি একটু বসে নিচ্ছি। তবে সত্যি কথা বলতে সকালবেলা আমি যেভাবে কাজগুলোকে মেনটেন করি সেইটা তোমাদেরকে বলছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ব্রাশ তো করছি, ব্রাশ করার পর ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়ে, সমস্ত কাজ হয়তো কমপ্লিট করতে আমি পারি না, তবে যারা ঘরের কাজই করো তাদেরকে বলবো আগে ঘরের কাজটা কমপ্লিট করে নাও। তো আমার যেহেতু পড়ানোর দিকে চলে যেতে হয়, সেজন্য ঘরের কাজটা একটু পেন্ডিং রাখি, কিন্তু আগেই আমি স্নান করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে আগে স্নান করে নিই, স্নান করে নিয়েই চলে যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিতে। সকালবেলা যদি তুমি এই গরমের ভিতরে স্নানটা করে নাও, তোমার একটা তরতাজা ফিলিংস আসবে, কাজ করার প্রতি একটা এনার্জি আসবে। গরমে কিন্তু আমাদের মানুষের কাজের প্রতি কোনো এনার্জি থাকে না, এবং আমিও কিন্তু তার ভিতরে ব্যতিক্রম নই। আমারও মাঝে মধ্যে কিন্তু ক্লান্তি চলে আসে। তো আমি চিন্তা করলাম যে ক্লান্তি কাটাবো কী করে। স্নান করার পর দেখছি ক্লান্তিটা পুরোপুরি চলে যাচ্ছে, এবং তারপরে আমি চলে যাই ঠাকুর ঘরে। তো আরও একটা পজিটিভ ফিলিংস পাই। আমি বলেইছি আগে যে শান্তির একটা জায়গা কিন্তু ঠাকুর ঘর। সেখানে যদি কেউ মন থেকে ঠাকুরের কাছে পুজো অর্চনা আমরা করি, তাহলে কিন্তু সেখানে অনেকটা শান্তি তোমরা ওখান থেকেই পাবে। সেই কারণের জন্য আমি চলে যাই ঠাকুর ঘর থেকে পুজো দিয়ে আসি। তারপরে আমি আমার যাবতীয় কাজবাজগুলো শুরু করি। যেমন ধরো, আমার চিয়া সিড খাওয়া থাকে, তারপরে আমন্ড বাদাম খাওয়া থাকে, তারপরে মেথি জলটা খাওয়ার থাকে। এইগুলোকে আমি সকালবেলা নিজের শরীরে দিয়ে নিজেকে আগে বুস্ট আপ করে নিই। কারণ প্রত্যেকটা বাড়ির গৃহিণীরা কিন্তু সবার জন্য খেয়াল রাখতে নিজের প্রতি কিন্তু কখনো খেয়াল রাখে না। আমিও আগে তাই করতাম। আমি ওই সবাই খাচ্ছে, মানে সবাইকে দিচ্ছি, ঠিক আছে, ওরা খেয়ে নিচ্ছে, আমার আর খেতে ইচ্ছা করতো না। আমি সেই 12টা 1টা বেজে যেত, আমার সকালে কোনো খাওয়াই হতো না। এই করতে করতে কিন্তু আমার অনেক প্রবলেম, মানে গ্যাসের প্রবলেমে পড়ে গেছিলাম। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি, আমিও কিন্তু আগে এই সমস্ত জিনিসগুলো মেনটেন করতাম না। তবে হ্যাঁ, মেনটেন করা উচিত যদি আমরা বিপদে পড়তে না চাই। মানে আমি হলাম সবথেকে বড় উদাহরণ, যেটা আমি অনেক সময় মানে অসুস্থ হয়ে পড়েছি গ্যাসের জন্য। তার কারণটা হলো খালি পেটেও কিন্তু আমাদের গ্যাস হয়। দেখো, সকালের দিকে আমি ওই যে জিনিসগুলো ভেজানো থাকছে, যে চিয়া সিডটা খাচ্ছি, বা ধরো আমন্ড বাদামটা খাচ্ছি, বা ধরো মেথি জলটা খাচ্ছি। মেথি জলটা আমার শরীরটাকে ঠান্ডা রাখছে সারাদিন, আর আমন্ড বাদামটা খাওয়া আমাদের উচিত, আমাদের আয়রনের জন্য খুব ভালো। আর হলো চিয়া সিডে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, বা ওর পেটটাকেও কিন্তু ভরিয়ে রাখে। তার জন্য তুমি দীর্ঘক্ষণ কিছু না খেলেও চলে যায়। তো যাই হোক, এইটুকুনি আমি খেয়ে কিন্তু আমাদের যাবতীয় কাজটা শুরু করে দিই। যখন সংসারের কাজের ভিতরে ঢুকে যাই, তখন কিন্তু আর নিজের কথা খেয়াল থাকে না। বাচ্চা কি খাবে, বাচ্চার পড়া, তার আগে ওকে খাওয়াতে হবে, বাচ্চাকে পড়াতে হবে, প্লাস হাজব্যান্ড স্কুলে চলে যাবে, তাকে খেতে দিতে হবে। তারও একটা টাইম, স্কুলে যাক বা না যাক, তাকে একটা নির্দিষ্ট টাইমে খেতে দেওয়া, না হয়তো সেও তো অসুস্থ হয়ে পড়বে। কারণ আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর খাটতে পারে। মানে ও এত পরিশ্রম করে, তোমরা ধারণা করতে পারবে না। ও কখনো বসে থাকে না। ওর মানে পরিশ্রম বলতে মানে পড়ানো এবং পড়াশুনো নিয়ে থাকা, আরও অনেক, মানে এই যাবতীয় এই সমস্ত বিষয়ের মানে পয়সা কড়ির পিছনেই ছুটে বেড়ানো আর কি। সেই পরিশ্রমটাই ও খুব ভালো করে পারে। তো ওকেও ঠিকঠাকভাবে খেয়াল রাখা উচিত আমার, কারণ ও যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদের বাড়ির পুরো স্ট্রাকচারটাই তো ভেঙে যাবে, তাই না? তো সেই জন্য আমি সকালবেলা এইভাবেই দিনটাকে শুরু করি। তারপর মাম্মামের জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিই। মাম্মাম যখন খেতে চাইবে তখন ওকে খাইয়ে দেওয়া হয় চট করে, আর মাঝখানে আমি কিন্তু পড়াতে বসে যাই। তাহলে আমার কাজটা একটা রুটিনের ভিতরে চলে আসলো। আমি যদি ঠিকঠাক করে সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নেওয়ার কারণে কিন্তু আমার সারা দিনের একটা বিশাল বড় একটা হেডেক কিন্তু চলে যায়। তারপরে তুমি যখন রান্না করো, যখন খাওয়া দাওয়া করো, বা একবার সিদ্ধ ভাত রেঁধে রাখলেও কারোর যদি খিদে পায়ও, সে কিন্তু সেটা খেয়ে নিতে পারছে। তারপরে তো
মেনটেন করা পরের কথা, মেনটেন করা হয় না, আমার লাইফটা এইভাবেই চলে। তবে যতটা পারি আমি মেনটেন করার এখন চেষ্টা করছি এবং মেনটেন করে ভালো আছি, কোনো অসুবিধা নেই। তো তোমরা চাইলে আমি যে অভিমতগুলো দিলাম এইভাবে কিন্তু তোমরা চলতে পারো, আশা করি তোমাদের অসুবিধা হবে না। আর আমি রান্না বান্না করে নিয়েছি আজকের জন্য, ওই শুক্তো করেছি আর করলাম হলো ওই শ্বশুরমশাইয়ের জন্য পাঠাবো আজকে একটু আলুর চপ। কিন্তু আলুর চপ আমার কাছে কথা হলো, উনি তো অসুস্থ, উনি একটু চপ খেতে ভালোবাসেন, কিন্তু আমি বাইরের খাবার দিতে পছন্দ করি না, যেটা হবে সেটা ঘরেই দেওয়া ভালো। তো যেহেতু তেলে ভাজার জিনিস, তো আমি ভাবলাম বাড়িতেই করে দেবো। তো বাড়িতে ওই জন্য সকালবেলা আগে শুক্তোটা করে নিয়েছি, তারপরে ওনার জন্য ওই মানে চপের যে আইটেমগুলো করব সেটা তৈরি করে রাখলাম, কারণ সন্ধ্যাবেলা আমার পড়ানো থাকবে, তখন আবার আমি করতে পারবো না, দেরি হয়ে যাবে। তবুও সে দেরি হয়ে গেছিলো আমার, যাই হোক। তো আলুর চপটা করার জন্য পুর করে নিলাম। এই নিরামিষ জিনিসগুলোকে পুরো সরিয়ে রাখলাম, কারণ বৈশাখ মাস, আমার শ্বশুরমশাই এখন নিরামিষ খায়। তো নিরামিষের দিনে তো ওনাকে ওইভাবে দেবো না, কখনোই দেবো না, কোনোভাবেই দেবো না। তো নিরামিষগুলোকে করে আলাদা সরিয়ে রেখে দিয়েছি। তারপরে আমার মেয়ে আবার মাংস ছাড়া, মাছ ছাড়া ওর মানে খেতে অসুবিধা হয় একটু, তো সেই জন্য ওর জন্য একটুখানি মাংস ছিল ফ্রিজে, তাই করে দিলাম। আজকে রাজু বাজারেই যায়নি, ঘরে যা ছিল তাই দিয়েই রান্না করলাম। তো করার পরে দেখো আবার আমি স্নান করে নিয়েছি। স্নান করে চলো আবার যেটা বলছিলাম আর কি তোমাদেরকে, যে এইভাবে আমরা কিন্তু আমাদের জীবনে কাজে একটা এনার্জি পেতে পারি, একটা আনন্দ পেতে পারি। কারণ আমাদের কাজগুলো খুব বোরিং, একই কাজ রেগুলার একই কাজ করে যাচ্ছি আমরা। এই রান্না করো, এই খেতে দাও, এই নিজে খাও, মানে এরকম একটা মানে খুব বোর লাগে এই কাজগুলো। কিন্তু এই কাজগুলোকে আনন্দ সহকারে যদি করতে চাও, তাহলে একটা রুটিনে বেঁধে নাও, তাহলে রুটিনটা তোমাকে প্রত্যেক দিন কাজটা করতে উৎসাহ দেবে। একটা কাজকেও কিন্তু স্কিপ করা যাবে না। মানে আমরা যদি একটু পড়াশোনার ভাষায় বলি, অঙ্কটাকে যেমন আমরা প্রথমে কঠিন মনে হয়, কিন্তু অঙ্কটাকে যদি আমরা প্রত্যেক দিন অনুশীলন করি বা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু অঙ্কটা আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যায়। বা যে কোনো সাবজেক্ট বা যে কোনো পড়াশুনো, যে কোনো কাজ আমাদেরকে প্রতিদিন রুটিন ওয়াইজ যদি করি, তাহলে কিন্তু আমরা খুব ভালো থাকতে পারবো, অনেক বেশি ভালো থাকতে পারবো। আর একটা কথা যেটা বলার ছিল, এটা তো একটা পয়েন্ট গেল, যেটা সারাদিনের এনার্জি স্টোর করে কিভাবে কাজ করব গরমকালে, সেটা আমি বললাম। 2 নম্বর আরেকটা কথা বলবো, আমাদেরকে মনের দিক থেকে পজিটিভ থাকতে হবে, প্রচণ্ড পরিমাণে পজিটিভ থাকতে হবে। মানে কেউ যদি খারাপ কথাও বলে, তো মনে করতে হবে যে ওনার বলার দরকার, উনি বলেছে, সো এটা আমার মাইন্ডে নেওয়ার মতন কিছু নেই। ওনার কথায় আমি খারাপও হয়ে যাব না, ওনার কথায় আমি ভালোও হয়ে যাব না, আমি তাই থাকবো। সেই কারণের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের মানে খারাপ কথাগুলোকে বাদ দিতে হবে। আবার অনেক সময় জানো তো, আমাদের লাইফে দেখা যায় অনেকে আমাদের একটু বার খাওয়ানোর জন্য হয়তো মুখের সামনে ভালো কথা বলে। তো সেই ভালো কথা, হ্যাঁ হয়তো বার খাওয়াচ্ছে, কিন্তু ওই ভালো কথাগুলোকেই নিয়ে আমাদের জীবনে উৎসাহ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে দেখবে আমরা অনেক কাজে উৎসাহ পাবো। যেমন ধরো তোমার রান্নাটা খুব খারাপ হয়েছে খেতে, কিন্তু তোমার মনটাকে ভালো করার জন্য কোনো ব্যক্তি আছে যে তোমার সামনে বলছে না রান্নাটা খুব ভালো হয়েছে, তো ওই ভালোটাকে নিয়েই আমি লাইফে এগোতে পারবো বা এগিয়ে যেতে হবে। এরকম অনেক ব্যাপারই থাকে। আর আজকালকার যুগে আমার যতটা মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে, আমাদের নামে না কোনো মানুষই ভালো কথা বলবে এটা আশা করাটা ভুল। আমি ভালো করলেও খারাপ বলবে, আর খারাপ করলে তো অবভিয়াসলি খারাপ বলবে। তার জন্য আর লোকের কথায় বেশি কান দিয়ে নিজেদের সময়টা নষ্ট করার কোনো মানেই হয় না। আমাদের জীবন হলো অল্প সময়ে, সেই জীবনটাকে আনন্দ করতে হবে, এটা আগেও বলেছি, আনন্দপূর্ণভাবে চলতে হবে। আর আরেকটা বুদ্ধি তোমাদেরকে আমি দিতে চাই, যেটা হলো প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করো, ভীষণ উপকার হয়, ভীষণ। আমি মনের দিক থেকে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছিলাম, কিন্তু হনুমান চালিসা পাঠ করে কিন্তু আমি প্রচণ্ডভাবে মানে অনেক বেশি স্ট্রং হতে পেরেছি। দেখো আমার লাইফের বার্ডেনটা না একটু অন্য ধরনের, সবার থেকে একটু আলাদা। মানে আমি অনেক অল্প বয়স থেকে অনেক বেশি চাপ নিয়ে ফেলেছি, যে কারণের জন্য সেই চাপগুলো না এখন অতিরিক্ত চাপ বলে মনে হয়। আগে যেটা আমার কাছে খুব মনে হতো না ঠিক আছে, কিন্তু এখন আমার কাছে চাপগুলো অতিরিক্ত হয়ে গেছে। এই চাপগুলো নিতে আর এখনও তো আমার লাইফে চাপের পরিমাণটা কম নয়। কারণ দেখো আমার বাইরের প্রফেশনটাকে হয়তো ঘরেই মেটাচ্ছি, মানে ধরো পড়ানোটা, এটা কিন্তু একটা প্রচণ্ড চাপের একটা বিষয়। কারণ
যেখানে মানুষ একটা বাচ্চার আমরা খেয়াল রাখতে গিয়ে হিমশিম খেয়ে যায়, সেখানে এতগুলো বাচ্চার হিসাব নিকাশ সব কিছু তাদের প্রত্যেকটা বাচ্চার মাথা প্রতি খবর রাখা, হিসাব করা, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের খুব কষ্টের হয়ে যায়। যারা টিউশন করে তারাই কিন্তু এই মর্মটা বুঝবে, আদারওয়াইজ কাউকে আমি বোঝাতে পারবো না। তো আজকের মতন ভিডিওটা এখানেই বন্ধ করছি বন্ধুরা, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।